আচ্ছা, আমরা আজকে মোটামুটি ওয়েব ডেভেলপার হয়ে যাবো ইনশাআল্লাহ। ওয়েবসাইট আজকে আমরা বানাই ছাড়বো ইনশাআল্লাহ। এই জন্য ওয়েবসাইট বানানো খুব সহজ। কেমন সহজ? দেখেন, ওয়েবসাইট নিয়ে কাজ করার আগে আমাদের কিছু আনুষঙ্গিক জিনিসপত্র শিখতে হবে, যেটা আমাদের ওয়েবসাইট বানাইতে অনেক হেল্প করবে। শুধু ওয়েবসাইট না, নানামুখী কাজে আমাদের অনেক হেল্প করবে। যেমন আমাদেরকে ফোল্ডার চিনতে হবে। ফোল্ডার মোটামুটি আমরা ফোল্ডার চিনি, যেহেতু অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি, সবাই চিনি মোটামুটি ফোল্ডার। আমি যদি জিএসপিসির ভিতরে ঢুকি, এখানে এই দুটা হচ্ছে আমাদের কি বলা হয়, হার্ড ড্রাইভ, তাই না? হার্ড ড্রাইভের দুইটা ভাগ, দুইটা অংশ, বা যেটাকে বলা হয় দুইটা পার্টিশন। তো এই পার্টিশনের ভিতরে ঢুকলে আপাতত আমাদের এখানে কিছুই নেই। বাকি আমাদের মোবাইলের ফাইল ম্যানেজারে ঢুকলে সেখানে অনেক ফোল্ডার দেখা যায়। ইমেজের জন্য একটা ফোল্ডার, বিভিন্ন কাজে বিভিন্ন ফোল্ডার থাকে। এই ফোল্ডারটা আগে চিনতে হবে। তো আমি এখানে একটা ফোল্ডার বানাই। বানানোর জন্য মাউসের রাইট ক্লিক, এখান থেকে নিউ, এই নিউতে গেলে ডান পাশে দেখেন এই যে ফোল্ডার, খেয়াল করছেন? ফোল্ডার ক্লিক করলে এই যে একটা ফোল্ডার হয়ে যাচ্ছে। আপনি যা খুশি তাই নাম দিয়ে একটা ফোল্ডার বানাইতে পারেন। আমি একটা ইন্টার চাপলাম, যা আছে তাই, অথবা বাইরে ক্লিক করলেও এরকম হয়ে যেত। আমি এইখানে একটু ক্লিক করি নিচে ডান পাশে, তাহলে একটু গোল গোল দেখাবে না, দেখতে ভালো লাগবে। আচ্ছা, এইটা হচ্ছে ফোল্ডার। ফোল্ডারটা আসলে কি? ফোল্ডার হচ্ছে মানে একটা জায়গা বরাদ্দ করে রাখা, বা একটা আলাদা পার্টিশনের মতো করে রাখা, যেখানে আমরা আমাদের জিনিসপত্রকে সাজায় গোছায় রাখতে পারি। বিষয়টা তাই না? আপনার কাছে অনেক কিছু আছে, আপনার মেমোরির ভিতরে কিছু ইমেজ আছে, কিছু ভিডিও আছে, কিছু ওয়াজ আছে, কিছু গজল আছে, অনেক কিছু আছে। তো আপনি চাচ্ছেন ইমেজ গুলোকে আলাদা রাখতে, ওয়াজ গুলোকে আলাদা রাখতে, ভিডিও গুলোকে আলাদা রাখতে, এইভাবে রাখতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আসলে ফোল্ডারের কোনো বিকল্প নেই। অনেকটা ফোল্ডার একটা বক্সের মতো কাজ করে, যার ভিতরে আমরা নানান জিনিসপত্র রাখি। বিষয়টা ক্লিয়ার? এটা কি বুঝতে পারছেন সবাই? এটা হচ্ছে ফোল্ডার, অর্থাৎ যার ভিতরে আমরা নানা জিনিসপত্র রাখি। এখন এই ফোল্ডারের ভিতরেও কিন্তু আপনি চাইলে আরো ফোল্ডার রাখতে পারেন। একটা বক্সের ভিতরে আর একটা বক্স রাখা যায়, কোনো অসুবিধা নেই। আবার আপনি চাইলে এই ফোল্ডারের ভিতরে আপনার মূল যে পণ্যটা সেটাও রাখতে পারেন, মূল যে পণ্যটা। আর এইখানে কম্পিউটারের ভাষায় বা আমাদের ওয়েবের ভাষায় এই মূল পণ্যগুলোকে বলা হয় ফাইল। যেমন ইমেজ একটা ফাইল। আপনি কি ইমেজের ভিতরে আরেকটা ইমেজ রাখতে পারবেন? বা একটা ভিডিওর ভিতরে আরেকটা ভিডিও? এটা সম্ভব না। কিন্তু একটা ফোল্ডারের ভিতরে একটা ইমেজও রাখতে পারেন, একটা ফোল্ডারে একটা ইমেজও ভিডিও রাখতে পারেন। বিষয় কি বুঝতে পারতেছেন সবাই? এটা বোঝা কিন্তু খুবই জরুরি, খুবই জরুরি। যদিও এটা অনেক বেসিক, অনেকে জানেন, বাকি তারপরও এটা বোঝা খুব জরুরি। তো এইখানে আমরা একটা ফোল্ডার বানাইলাম। আমি একটু ব্যাকে আসি, এখানে ক্লিক করলে ইমিডিয়েট আগের আগের এটাকে বলা হয় ডিরেক্টরি, বা আগের স্টেপে চলে আসবে। আর এখানে ক্লিক করলেও আগের স্টেপে চলে আসবে। দুটো যে কোনো একটা ক্লিক করে আগে চলে আসতে পারেন। তো আমি একটা ফোল্ডার বানালাম, খুব ভালো কথা। এই ফোল্ডারের ভিতরে আমাকে ফাইল বানাইতে হবে। বিভিন্ন ধরনের ফাইল রাখতে পারি আমরা। এমনও প্রয়োজন হবে এর ভিতরে আরেকটা ফোল্ডার বানাইতে হবে। কথার কথা, এটা এমন একটা ফোল্ডার, যে ফোল্ডারটাকে আমি রাইট বাটন ক্লিক করে এই যে রিনেম, রিনেমে গিয়ে আমি একটা নামটা পরিবর্তন করে দিই। ধরেন নামটা হচ্ছে ক্লাস 1, এন্টার দিলাম, নামটা পরিবর্তন হয়ে গেল। যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন তারা হচ্ছে এইদিকে পাবেন, এর ভিতরে কোথাও দেখবেন রিনেম লেখা আছে, তাদের উপরে এরকম আসবে না। আর যারা 11 ব্যবহার করেন তাদের উপরে আসবে। ঠিক আছে, একই জিনিস। এখন ধরেন এই ফোল্ডারের ভিতরে এই জায়গাটায় আমার 5টা ইমেজ আর 5টা ভিডিও আছে। তাহলে আমার উচিত কি হবে? এখানে আবার দুইটা ফোল্ডার তৈরি করা, এক ফোল্ডারের ভিতরে ইমেজ গুলো রাখা, আর এক ফোল্ডারের ভিতরে ভিডিও গুলো রাখা। বিষয়টা তাই না? এতটুকু ক্লিয়ার সবার কাছে? তো এইবার আসেন আমরা ফাইল নিয়ে কাজ করি। ফাইল নিয়ে কাজ করার জন্য আমি একটা কাজ করি, আমি এখানে একটা সার্চ করি গুগল ক্রোম। মানে আপনারা যেখানে যেটা এখানে পিন করে রাখছেন, আমি এটা পিন করি নাই, আমি সার্চ করে নিচ্ছি যার যেভাবে ইচ্ছা। পিন করলে এক ক্লিকে চলে আসে, পিন না করলে একটা সার্চ করে খুঁজে বের করতে হয় আপনার কোন সফটওয়্যারে কাজ করবেন সেটা। তো আমি এটাকে ওপেন করি। আমি এখানে আমাদের যে জিমেলটা হতে ছিল না সেটাকে করে ফেলছি। জিমেলটাকে আমি এখান থেকে এখানে ক্লিক করে
এখান থেকে আপনার অ্যাড অপশন আসে, অ্যাড করে জিমেলটাকে অ্যাড করে রাখছি। ঠিক আছে, এটাকে বলা হয় ক্রোম প্রোফাইল। ক্রোমের প্রোফাইল আমি অ্যাড করে রাখছি। দেখ, এটা আমাদের আলোচনার বিষয় না। আমি এখান থেকে ধরেন পিক্সেলস নামে একটা ওয়েবসাইট আছে, এখানে সুন্দর সুন্দর ইমেজ পাওয়া যায়। আমি এখানে বললাম লগ ইন করতে বলছি, আচ্ছা করলাম। ফ্লাওয়ার নামে একটা ইমেজ নিলাম। ফ্লাওয়ারের সাথে গার্ল ফ্রি নাকি? তো ভালো জিনিস না, সেটা নেওয়া যাবে না। এইটা, এখান থেকে আমি একটা বললাম আর কি, একটা সাইজ দিলাম। এটা আমার কাছে ভালো লাগে যে আমাদের নিজস্ব সাইজ এটাকে ডাউনলোড করা যায়। ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেল। আমি এটাকে একটু মিনিমাইজ করে রাখি, এইখান থেকে এটাকেও মিনিমাইজ করে রাখি। এইখান থেকে ডাবল ক্লিক করি। আমি এখন হচ্ছে একদম ধরেন যারা ল্যাপটপ সম্পর্কে একেবারে আইডিয়া কম, তাদের স্টাইলে দেখাচ্ছি। আমরা একটু যখন মোটামুটি কাজ জানবো, তখন এই এতগুলো কাজ আমি অনেক শর্টকাটলি করব, তখন বুঝবেন। হ্যাঁ, এখন আমি যেভাবে দেখাচ্ছি আশা করি সবাই বুঝবেন ইনশাল্লাহ, কারো কোনো চাপ নেই। আমার মাথায় আছে যে অনেকে একেবারেই কম্পিউটার সম্পর্কে জানেন। তো আমি নতুন করে দিস পিসিতে ক্লিক করলাম, দেন এখানে ডাউনলোডে ক্লিক করলাম, এই যে বাম পাশে ডাউনলোড, হ্যাঁ ক্লিক করলাম। এই যে আমাদের ফাইলটা চলে আসলো, এখান থেকে আমাদের ইমেজটা চলে আসলো। আমি এটাকে রাইট বাটন ক্লিক করে মাউসের অবশ্যই এটার উপর একটা ক্লিক করবেন, ইমেজের উপর একটা এভাবে ক্লিক করবেন। আপনাদের হয়তো এমন দেখাইতে পারে, এমন দেখালে খুঁজে পাইতে একটু কষ্ট হয়, এই জন্য এইখানে একটা ক্লিক করে নেবেন। দেখুন, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। নর্মালি একটা ক্লিক করবেন, এরপরে একটা মাউসের রাইট ক্লিক করবেন, এরপরে এই যে উপরে পেয়ে যাবেন কপি। উইন্ডোজ 10 যারা ব্যবহার করেন তারা এর ভিতরে কোথাও না কোথাও পেয়ে যাবেন কপি। তো আমি কপি ক্লিক করি। আমরা চাইলে কপি বা কাট দুটোই করতে পারি। কাট করলে এখান থেকে কেটে চলে যাবে, আর কপি করলে এর একটা ডুপ্লিকেট কপি হয়ে আমরা যেখানে নিব সেখানে চলে যাবে। এটা আমরা মোটামুটি জানি আশা করি। আমি কপি করেই নেই, কপি করলাম, এরপরে এটাকে কেটে দিলাম। ওই যে যে আমার যে ফোল্ডারটা ওপেন করছিলাম, যেটা মিনিমাইজ করে রাখছি, হ্যাঁ সেটা কিন্তু এখানে রয়ে গেছে। ক্লিক করলেই ওপেন হয়ে যাবে, এটা তো জানি আমরা। এটা দিয়ে মিনিমাইজ করে ক্লিক করলে আবার চলে আসে। এইখানে ক্লিক করলে ছোট হয়, আবার এখানে ক্লিক করলে বড় হয়। হ্যাঁ ঠিক আছে। পরে এইখানে এসে আবার এই ফাঁকা জায়গায় আমি কার্সর রেখে, এদিকে না, কোনো কিছু উপরে না, এই ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গা যে কোনো ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে, এই দেখেন এখন কিন্তু পেস্ট বলে একটা কথা চলে আসছে এখানে। এই পেস্ট করলে এই আমাদের ইমেজটা চলে আসছে। আমি একটু বড় করে দেখি, দেখেন সেম ইমেজ পাওয়া গেছে ভাই। আচ্ছা, এটা এই অবস্থায় থাক। আমি এবার এখানে ঢুকে আমি একটা ভিডিও নিয়ে আসি। পাবো এখানে কোনো ভিডিও আছে? ভিডিও, ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে, এই যে এখানে ভিডিওস, এইবার তো পাওয়ার কথা। আচ্ছা, আমি একটা কাজ করি, এটাতে রিলোড দিই। ওকে, এত খোঁজাখুঁজির দরকার নাই, আমি আর একটা জায়গা চলে যাই। ফ্রি পিক, এটা আরো ভয়ঙ্কর জিনিস। আচ্ছা, এটাও বাদ দিই, আমরা আমাদের চির পরিচিত যে জায়গাটা সেখানে চলে যাই, ইউটিউব ভিডিওর ভান্ডার, এখানে চলে যাই। আমি এখানে ধরেন একটা ভিডিও সার্চ করি। কি বলে, আচ্ছা কমু না, স্মল ভিডিও দেখে একটা সার্চ করা, ছোট একটা ভিডিও নিয়ে আসি। আমাদের উদ্দেশ্য শুধু ভিডিওটা নিয়ে একটু কাজ করা আর কি। একটা ভিডিও নিয়ে আসি। কি পরিমাণ অ্যাড, এই যে ই না করলে এই পরিমাণ অ্যাড হয়। এটা নিয়ে আসতে পারি। আগে দেখি এটা সাউন্ড আছে কিনা। সাউন্ড নেই মনে হচ্ছে, এটা থেকে তো সাউন্ড আছে কিনা।
সাউন্ড পাওয়া যায়? ছোট্ট একটা ভিডিও দরকার আমার কাজ করার জন্য। এই যে, আছে না সাউন্ড, বা এটাও দেখতে পারি। জাস্ট বোঝা গেলে হলো, যা সাউন্ড আছে এতটুকু বোঝা গেলে হলো। আচ্ছা, এই ভিডিওটা আমরা ডাউনলোড করব, হ্যাঁ? তো নরমালি ইউটিউবে ডাউনলোড করা যায় না, এখানে কোনো অপশন তারা রাখেনি ডাউনলোড করার। আমরা একটু গুগলে সার্চ করি, এখানে ক্লিক করে বলবো অনলাইন ইউটিউব ভিডিও ডাউনলোডার, এতটুকু লেখে সার্চ করি। অনেক অপশন আছে। আমি ধরেন এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন আ নিউ ট্যাব, এই যেগুলোকে বলে ট্যাব, এই যে এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব, এগুলো ট্যাব বলা হয়, হ্যাঁ? তো আমি চাচ্ছি এটাকে এরকম নতুন একটা ট্যাবে ওপেন করতে, হ্যাঁ? তো সেই জন্য রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন আ নিউ ট্যাব, এই যে নতুন ট্যাবে ওপেন হয়েছে, এখানে আসি। আমাকে এখানে লিঙ্ক দিতে বলছে। তা আমি এই লিঙ্কটাকে ধরি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি মানে হচ্ছে কপি, অথবা আর এখানে এই যে সিলেক্ট করার পরে এইখানে কার্সর রেখে বা এই সবুজ অংশের উপরে মাউসের কার্সর রেখে, কার্সর চেনেন তো, এই যে দৌড়াদৌড়ি করতেছি যারা, এটাকে বলা হয় কার্সর, তীর চিহ্নটা। তো এটাকে এখানে রেখে রাইট ক্লিক করলে দেখেন কপি পেয়ে যাবেন। যে কোনো জায়গায় রাইট ক্লিক করলে পাবেন না, অন্য জায়গায় রাইট ক্লিক করলে পাবেন না, হ্যাঁ? আপনাকে সিলেক্ট করতে হবে, এরকম চেপে ধরে, ক্লিক করে চেপে ধরে সিলেক্ট করতে হবে, দেন এইটার উপরে কার্সর রেখে রাইট ক্লিক করতে হবে, পেয়ে গেলেন কপি। আর এখানে একটা জিনিস শেখাই দিই, সেটা হচ্ছে দেখেন, আমরা এখানে যে কাজগুলো করব প্রায় কাজের একটা শর্টকাট আছে, এই যে ডান পাশের শর্টকাট গুলো লেখা, খেয়াল করছেন? এই যে কন্ট্রোল মানে হচ্ছে আপনার কিবোর্ডের কন্ট্রোল নামের যে দুইটা কি আছে তার যে কোনো একটা চাপলেই হচ্ছে। এই কন্ট্রোল চেপে চাপতে হবে সি, তাহলে এই কপির কাজটা হবে, এখানে ক্লিক করলে যে কাজ সে কাজটা হবে। আবার পেস্ট করার ক্ষেত্রে কন্ট্রোল প্লাস ভি, এগুলো আমাদের লাগবে, এবং এগুলা খুব কঠিন কোনো কাজ না, এগুলা খুব সহজ কাজ, এবং এটা এত পরিমাণ আমরা করব যে এটা মুখস্থ করার জন্য আলাদা আপনার ব্রেনে প্রেশার দেওয়া লাগবে না, এমনি হয়ে যাবে। হ্যাঁ, যায়, কপি করা যায়, আমরা এখান থেকে করি, এটা সহজ, এখান থেকে করি। এখানে পেস্ট করলাম, ডাউনলোড করলাম, দেখে আসে কিনা। আচ্ছা, এখানে একটা ডাউনলোড করি, ডাউনলোড হোক, বেটিং ওয়েবসাইটে নিয়ে গেছে আমাকে, কি পাজির পাজি। আর একটা হচ্ছে আমরা MP3 কোথায়, এই যেটা, ও আচ্ছা, এটা প্রিমিয়াম, এখান থেকে দেখুন ওটা দিই তো, না, কাজ করছে না। আর একটা, এটা যাই তো, এখান থেকে আমরা কাজ করতে পারি কিনা, আমার দুইটা ফাইল লাগবে, একটা অডিও একটা ভিডিও। এখানে ক্লিক করি, এই যে এখানে পাওয়া যাবে, আশা করা যায়। এই যে ডাউনলোড করতো, আচ্ছা এটা এভাবে হচ্ছে না, কোনো সমস্যা নাই, এটাকে রাইট ক্লিক করে সেভ অডিও অ্যাজ, এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। ডাউনলোডে, ডাউনলোডে ক্লিক করে সেভ করে ফেলে। ওকে, এই ডাউনলোড করার প্রসেস যদি না বোঝেন দরকার নেই, এটা আমাদের টপিক না, জাস্ট আমাদের কাজে লাগবে, এই জন্য আমরা শিখলাম। আমি এটাকে ক্লোজ করে দিই, আমাদের অনেক কিছু শিখে ফেলছি, এটাকে মিনিমাইজ করি, এখানে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করি। এই যে এটা লাগবে, এটা কি আদৌ আসছে? ও, আসছে আসছে।
এইটা লাগবে, এটা লাগবে। আচ্ছা, আমরা এটাকে রাইট ক্লিক করে কপি করতে পারি, তাই না? আমরা কন্ট্রোল চেপে ধরে, হ্যাঁ, কন্ট্রোল চেপে ধরে এখানে একটা ক্লিক করলাম, এখানে আরেকটা ক্লিক করলাম, দেখেন কি খেলা, দুটি একসঙ্গে সিলেক্ট হলো না? আমি চাইলে আরেকটা ভুলে ক্লিক করে ফেললাম। এখন আবার যদি কন্ট্রোল ছেড়ে দিয়ে এটার উপর ক্লিক করেন, বাকি দুটো আনচেক হয়ে যাবে। খেয়াল করছেন? আবার চাইলে আপনি এইভাবে চেপে ধরে, মাউস চেপে ধরে এইভাবে টান দিয়েও সিলেক্ট করতে পারেন। অনেক অপশন আছে। হ্যাঁ, এগুলোর জন্য কেউ বেশি মাথায় প্রেশার নেবেন না, কারণ এগুলো হচ্ছে সুপার সিম্পল, এটা করতে করতে হয়ে যাবে। বুঝতে পারছেন? ভুলে গেলে কোনো ভয় নেই যে আমি স্যার যেন কি বলছিল ভুলে গেছি। নো, এগুলো হচ্ছে এমনি করতে করতে হয়ে যাবে, এটা আমাদের মূল টপিক না। হ্যাঁ, তো আমরা সাধারণত এইভাবে করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, ধরে টান দেবো। এত কন্ট্রোল চেপে চেপে ক্লিক করতে সময় আছে নাকি আমাদের? তো ধরেন এরকম টান দিলাম, একটা বেশি হয়ে গেল, এবার কন্ট্রোল চেপে একটার উপর ক্লিক করলাম, আনচেক হয়ে গেল। বুঝতে পারছেন? এইবার যে কোনো একটার উপরে রাইট ক্লিক করি, কপি, কেটে দিলাম। এখানে এসে এটাকে আমি শর্টকাট ব্যবহার করি, কন্ট্রোল ভি চাপি, চলে আসছে। আচ্ছা, এখন বোঝা যায় দূর থেকে? আমি আর একটু বড় করি। আচ্ছা, এখন থাক। কন্ট্রোল চেপে মাউসের হুইল ঘোরাইলে বড় হয়। হ্যাঁ, মাউসের হুইল বলা হয় এই যে বড়টাকে, কন্ট্রোল চেপে ধরে হুইল ঘোরাইলে বড় ছোট হয়। আচ্ছা, এবার আসেন, তিনটা ফাইল আছে, একটা হচ্ছে ইমেজ, আর একটা হচ্ছে ভিডিও, আর একটা হচ্ছে অডিও। আমি একটা কাজ করি, ইমেজের আগে ইমেজের নামটাকে আমি ইমেজ নামকরণ করে দিই, ভিডিওর নামটাকে ভিডিও নামকরণ করে দিই, অডিওর নামটাকে অডিও নামকরণ করে দিই। আমাদের ইচ্ছা করলাম আর কি, আমাদের মনে চাই সেটাই। আমি রাইট ক্লিক করে রিনেম থেকে বললাম ইমেজ, এটা ইমেজ তো, এইটাকে আমি রাইট ক্লিক করে রিনেম থেকে বললাম ভিডিও, এটাকে রাইট ক্লিক করে রিনেম থেকে বললাম অডিও। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কি করে বুঝলেন যে এটা ইমেজ, এটা ভিডিও, এটা অডিও? হ্যাঁ, এর পিছনে খেলা আছে। এখানে দেখেন, বুঝলাম, ঠিক আছে, আমাদের ব্রেন আছে, আমরা বুঝলাম যে এটা হচ্ছে ইমেজ, ছবিতে দেখে মনে হচ্ছে, এটা ভিডিও, ছবি দেখে মনে হচ্ছে, এটা অডিও, ছবি দেখে মনে হচ্ছে। হ্যাঁ, কম্পিউটার কেমনে বুঝলো? অথবা যদি এমন হতো যে ইমেজের কোন আইকন টাইকন নাই, শুধু এই যে এরকম কিছু একটা আছে, কেমনে বুঝবেন আপনি? তখন কিন্তু বুঝতে পারবেন না, বুঝতে কষ্ট হবে, তাই না? তো কম্পিউটার এটা কিভাবে বুঝলো? প্রথম কথা হচ্ছে, আমি একটু আগের থেকে আবার রিপিট করে আসি বিষয়টা। আমরা এই দিক থেকে আসি। এইখানে আমরা একটা ফোল্ডার বানাইলাম, এটাকে বলা হয় ফোল্ডার, প্যাকেজের মতো কাজ করে। ডাবল ক্লিক করলাম, এই যে তিনটা জিনিস আমি বানাইলাম, এটা হচ্ছে মূল আমাদের সম্পদ, তাই না? মূল জিনিসটা। তো এগুলোকে বলা হয় ফাইল। হ্যাঁ, বা ফাইল বলা হয় এমন জিনিসপত্রকে যেটা কোনো সফটওয়্যারের মাধ্যমে ওপেন করতে হয়, এটাকে বলা হয় ফাইল। বুঝতে পারছেন? এই তিনটা জিনিস আপনার ওপেন করতে গেলে সফটওয়্যার লাগবে। এখন এই অডিওতে ক্লিক করলে দেখেন কম্পিউটার একটা অডিও প্লেয়ারে ওপেন হয়ে যাচ্ছে। এই ভিডিও ওপেন, ইমেজ ওপেন করলে কম্পিউটারের একটা ইমেজ ভিউয়ারে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেছে। ভিডিওর ক্ষেত্রে একই কথা। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কম্পিউটার বুঝলো কিভাবে এটা কোন ফাইল? এবং সে যদি না বুঝতো তাহলে সে তো এই ফাইলের জন্য উপযুক্ত সফটওয়্যার সে ওপেন করতে পারতো না। বিষয়টা বুঝে আসছে? কম্পিউটার যদি না বুঝতো তাহলে ফাইলের জন্য উপযুক্ত সফটওয়্যার সে নির্বাচন করতে পারতো না। তো এটা বোঝার জন্য একটা এক্সটেনশনের মানে ইউজ করে কম্পিউটার। এই ফাইলগুলোকে চেনার জন্য একটা এক্সটেনশন ব্যবহার করে কম্পিউটার। এক্সটেনশনটা বাই ডিফল্ট দেখা যায় না, কোনো ফাইলের সাথে দেখা যায় না, এটাকে জোর করে দেখতে হয়। কারণ হচ্ছে এক্সটেনশন একটা সেন্সিটিভ জিনিস। আপনি এক্সটেনশন যদি একটু চেঞ্জ করে ফেলেন, কম্পিউটারের মাথা নষ্ট হয়ে যাবে, সে বুঝবে না, সে চিনবে না এটা কি ধরনের ফাইল। বুঝতে পারছেন? কারণ ওই যে এক্সটেনশনের উপর নির্ভর করেই আমার কম্পিউটার এই ফাইলটাকে তার উপযুক্ত সফটওয়্যার ওপেন করবে। আপনি এক্সটেনশনের জায়গায় আপনার নাম লিখে দিয়েছেন, কম্পিউটারকে জানে আপনার নামে কোনো সফটওয়্যার আছে, আমার তো মনে হয় নাম দিতেই পারি। আবার আমাদের কাজের প্রয়োজনে আমরা এই
ফাইল গুলাকে মাঝে মাঝে রিনেম করে থাকি, তাই না? এখন রিনেম করতে গিয়ে যেন এক্সটেনশন চেঞ্জ না হয়ে যায়, যে কারণে প্রত্যেক কম্পিউটারে বাই ডিফল্ট এটাকে অফ করে দেওয়া থাকে, এটাকে অন করে দিতে হয়। হ্যাঁ, এটা উইন্ডোজ 10 এ অন করা খুব ইজি। আপনি এখান থেকে ভিউ এর ভিতরে যাবেন, ভিউ এ গিয়ে একদম নিচে শো থেকে যাবেন, এই যে ফাইল নেম এক্সটেনশন, একটা ক্লিক করলে কাজ সারা হয়ে গেছে। আর উইন্ডোজ 10 যারা ব্যবহার করেন তাদের একটু ঝামেলা আছে, তাদের উপরে একটা অপশন থাকে ভিউ নামে, এরকম একটা চেক বক্স থাকে। চেক বক্সের ভিতরে এই 3টা ফাইল সেখানে দেখবেন চেক বক্স আকারে থাকে, ক্লিক করা যায় চারকোনা বক্সের মতো, ক্লিক করা যায়, ক্লিক উঠানো যায় ওইখানে। হ্যাঁ হ্যাঁ, টিক মার্কের মতো, হ্যাঁ টিক মার্কের মতো। এরপর কারো যদি খুঁজে না পান আমার কাছে নিয়ে আসলে খুঁজে দেবো। এবার দেখেন এইখানে একটা এক্সটেনশন আসছে। এক্সটেনশন এবার কাকে বলে? আমরা যদি আমাদের ওয়েবের পরিভাষায় বা আমাদের স্টাইলে যদি আমরা এক্সটেনশন চিনতে চাই তাহলে কাকে বলে? এক্সটেনশন হচ্ছে একটা ফাইলের নামের একদম সর্বশেষ যে ডটটা থাকে, ডট তো চেনেন, ডট ফোটা, এই ডটের পরের যে নেমটা, সেই নেমটাকে বলা হয় এক্সটেনশন নেম। বুঝতে পারছেন? এই এক্সটেনশন নেম মানে এক্সটেনশন নেমের আগে যে ডট থাকে, এই ডটের আগে আরো উল্টো পাল্টা অনেক ডট থাকতে পারে, সেটা আমাদের মূল এক্সটেনশনের ডট না। বুঝতে পারছেন? হ্যাঁ, আমি এই যে আমার যে ইমেলের নাম দিয়েছিলাম এভাবে .cid.vd। এখন একদম শেষের যে ডটটা, এটা হচ্ছে এক্সটেনশনের ডট। যদি ধরেন কোনো কারণে আমি ধরলাম যে এটা হলো কোনো ফাইলের নাম, তাহলে এই ফাইলের এক্সটেনশন হচ্ছে বিডি। বুঝে আসছে ভাই? এর আগে যতই ডট থাকুক না কেন এটা ধর্তব্য না, লাস্ট যে ডটটা সেই ডটটা ধর্তব্য। আচ্ছা, এটা কেটে দিই, এটা সার্চ লিখে ফেলছি, সব গায়েব হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই যে ফাইলটা, এই ফাইলের এক্সটেনশন কি বলতে পারবেন? MP4। আর এটার এক্সটেনশন জেপিজি, এটার এক্সটেনশন MP4। আচ্ছা, এটা হলো M4A আর এটা হচ্ছে MP4। আচ্ছা, এবার আসেন আর একটা মজার আলাপে আসি। এই যে এক্সটেনশন নেম গুলা আপনারা অলরেডি বুঝে ফেলছেন, এক্সটেনশন নেম গুলো হচ্ছে রিজার্ভ কিওয়ার্ড বলা হয়, অর্থাৎ এই নামগুলো একদম ফিক্সড, এটা ইচ্ছাকৃত ভাবে নিজের খেয়াল খুশি মতো দেওয়া যাবে না, এটা ফিক্সড। এখন এই ফিক্সডটাও আবার গ্রুপিং আকারে ফিক্সড, এমন না যে এটাই আপনাকে দিতে হবে, ব্যাপারটা এমন না। হ্যাঁ, এটা গ্রুপ আকারে ফিক্সড করা। আমাদের খেয়াল করেন, গ্রুপ আকারে ফিক্সড করা। উদাহরণস্বরূপ এই যে ধরেন ইমেজের কথাই আমরা বলি, যে ইমেজের শেষে এক্সটেনশন দেখতেছেন জেপিজি, আবার কোন ইমেজে দেখবেন যে পিএনজি, দেখছেন কোথাও, আবার কোথাও আরো জিআইএফ থাকতে পারে, এই ধরনের অনেকগুলো নাম থাকতে পারে। তাহলে আমরা ধরেন একটা নোটপ্যাড নেই, হ্যাঁ অনেক কিছু থাকতে পারে। The system cannot find the path specified, লাগবে না পাথ পাওয়ার। ধরেন আমরা ফার্স্টে দুটো ইমেজের একটা এক্সটেনশন আমরা পাই হলো ধরেন জেপিজি, আর একটা এক্সটেনশন ধরেন আমরা পাইলাম জেপিইজি, হতে পারে অনেক সময় থাকে, দেখা যায় জিআইএফ থাকে, আর কি আছে আর আমার মাথায় আসতেছে না। ও পিএনজি, পিএনজি ধরেন চারটা, আর লাগবে না, কেন? এবার ধরেন ভিডিওর ভিতরে ধরেন MP4 পপুলার একটা এক্সটেনশন, এরপরে আছে কি থাকে MVC না কি জানে থাকে, MVC এরকম এরকম থাকে না আরো, হ্যাঁ আর একটা থাকে ওয়েব পি, এরকম থাকে, ইত্যাদি ইত্যাদি। অডিওর ভিতরে ডিআইও, অডিওর ভিতরে সব থেকে পপুলার থাকে হচ্ছে MP3, আর কি থাকতে পারে এই যে M4A আরো ইত্যাদি থাকতে পারে। বুঝতে পারছেন? থাকতে পারে। এখন দেখেন, এটা হচ্ছে একটা মানে একটা গ্রুপ, এটা হচ্ছে আরেকটা গ্রুপ, এটা হচ্ছে আরেকটা গ্রুপ। এখন আপনি যদি এই গ্রুপের যে এক্সটেনশনটা
সেই এক্সটেনশনের কোনো একটা এক্সটেনশন কোনো ফাইলের ভিতরে পেয়ে যান, আপনি চট করে বলতে পারবেন এটা হচ্ছে একটা ইমেজ। বিষয়টা তাই না? যেই কারণে ক্ষেত্র বিশেষ এই ইমেজের একটা এক্সটেনশনের পরিবর্তে সেখানে আরেকটা এক্সটেনশন ব্যবহার করা যায়। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি আপনাদের? ধরেন এখানে জেপিজি আছে, আমি এটাকে রাইট ক্লিক করি, রিনেমে যাই, দেখেন রিনেম করতে গেলেও কিন্তু এক্সটেনশন বাদ দিয়ে সেই রিনেমের সাজেশন দিচ্ছে, বুঝছেন? এখান থেকে আমি তিনটা কেটে দিই, আমি বললাম পিএনজি, একটা এন্টার দিলাম, আমাকে একটা ওয়ার্নিং দেবে যে ভাই তুমি যে কাম করতেছো এই কাম করলে এটা একদম আনইউজেবল একটা ফাইল হয়ে যেতে পারে, তুমি কি রাজি? আমি বললাম হ্যাঁ আমি রাজি। দেখো এটাই বলছে, if you change a file name extension the file might become unusable, are you sure you want to change it? হ্যাঁ আমি শিওর, ইয়েস। আমি এটাকে এই যে একটা উপরে এটাকে বলা হয় আপনার রিফ্রেশ বাটন, এই রিফ্রেশ বাটন ক্লিক করলাম, মাঝে মাঝে অনেক ফাইলের সমস্যা হয়, এটা ক্লিক করলে সে ফাইলগুলো আবার ঠিক মতো পায়। এখানে ডাবল ক্লিক করলাম, দেখেন তো আমার ইমেজে কোনো সমস্যা আছে কিনা, ইমেজ ওপেন হয়েছে? সবাই কি বুঝতে পারছেন আমি কি কাম করছি? আমি বুঝে ফেলছি ফাইলটা হচ্ছে একটা ইমেজ টাইপের ফাইল। কেমনে বুঝছি? শেষে এক্সটেনশন দেওয়া ছিল জেপিজি, আমি একটু পাকনামি করে সেই এক্সটেনশন চেঞ্জ করে দিলাম কি পিএনজি, কিন্তু আমার ফাইল নষ্ট হয়নি। কারণ কারণ এই যে তার মানে যে গ্রুপ অফ এক্সটেনশন যেগুলো ছিল তার ভিতর থেকেই কোনো একটা দিয়েছি আমি, তার বাইরে গিয়ে দেইনি। বিষয়টা ক্লিয়ার? তার গ্রুপ থেকে কোনো একটা এক্সটেনশন আমি দিয়েছি, এই জন্য কাজ করছে। এটা যে কাজ করবেই এটা মনে করবেন না, মাঝে মাঝে কাজ করে না, এক্সটেনশন গুলোকে লক করা থাকে বা বিশেষ কারণে কাজ করে না, বাকি ম্যাক্সিমাম টাইমে কাজ করবে। আচ্ছা, এবার আমাকে বলেন আমি এই ফাইলকে যদি MP4 দিয়ে কাজ করার কথা, ট্রাই করে তো কাজ করে কিনা? এটাকে আমি রিনেম করি, পাকনামি করে MP4 এন্টার দেই, আবার একটা এন্টার দিই, এন্টার দিলে ইয়েস নিয়ে নেবে। দেখেন ফাইলটা এখন কাজ করতেছে না। ডাবল ক্লিক করেন, সে ওই যে ভিডিও প্লেয়ার ওপেন করতে যাবে কিন্তু পারবে না, বলবে ভাই এটার ভিতরে কিছুই ভিডিও খুঁজে পাচ্ছি না, নষ্ট হয়ে গেছে আমার ফাইল, শেষ। এই কারণেই বললাম এক্সটেনশনটা হচ্ছে একটা সেন্সিটিভ জিনিস, একটু উল্টো পাল্টা দিলেই শেষ। হ্যাঁ, এবারে কম্পিউটারের দোষ হবে, কম্পিউটার নষ্ট হয়ে গেছে। আচ্ছা এন্টার দিলাম, আবার জায়গা মতো ফেরাই নিয়ে আসি। তাহলে আশা করি আপনি অন্যান্য বিষয়গুলো আপনি বুঝবেন। অডিওর ক্ষেত্রেও আপনি যদি এখানে MP3 দেন, কাজ করতেও পারে নাও করতে পারে, তবে কাজ করার সম্ভাবনা 95%। বুঝতে পারছেন? কাজ করতেও পারে নাও করতে পারে, করার সম্ভাবনা 95%। ঠিক আছে? কিন্তু এখানে যদি আপনি অডিও ছাড়া অন্য কারো এক্সটেনশন দেন, ভিডিও বা অন্য কোনো টাইপের ফাইলের এক্সটেনশন দেন, কাজ করবে না, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। আচ্ছা এবার আসি, তাহলে আপনারা মোটামুটি ফাইল চিনে ফেলছেন আর ফাইলের টাইপ গুলো চিনে ফেলছেন, আর এটাও বুঝে ফেলছেন যে একটা ফাইলের যে এক্সটেনশন থাকে সেই এক্সটেনশনে একটা গ্রুপ থাকে, সেই গ্রুপের যে কোনো নাম দিয়ে ফাইলটা মানে রিপ্লেস করা যায়, কোনো সমস্যা হয় না। তবে আমরা কোন টাইপের ফাইল নিয়ে কাজ করব এটা হচ্ছে কথা। এখন আসে আমাদের মূল আলোচনায়, আমরা কোন টাইপের ফাইল নিয়ে কাজ করব। আমরা এখানে 3 ধরনের ফাইল টাইপ মানে দেখেছি, ইমেজ টাইপের ফাইল, ভিডিও টাইপের ফাইল, অডিও টাইপের ফাইল। বাকি এই তিনটা কোনোটাই আমাদের কাজের অংশ না। ইমেজ টাইপের ফাইল নিয়ে কাজ করে গ্রাফিক্স ডিজাইনার যারা তারা, ভিডিও টাইপের কাজ করে ভিডিও এডিটররা, অডিও নিয়ে কাজ করে যারা অডিও সাউন্ড ডিজাইনার যারা তারা। আমরা কাজ করি হচ্ছে কোডিং নিয়ে। সুতরাং কোডিংটা হচ্ছে টেক্সট টাইপের ফাইল। বুঝতে পারছেন? আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ডকুমেন্ট। ডকুমেন্ট জি হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তো ডকুমেন্ট বললে অনেকে আবার বুঝতে একটু কষ্ট হয় যে ডকুমেন্ট কি জিনিস, এই জন্য আমি আগে বললাম টেক্সট। টেক্সট সবাই বুঝে, এবিসিডি লেখা, যে লেখালেখি করা, এই লেখালেখা টাইপের কাজ, মানে যেখানে মোট কথা যেখানে লেখালেখি করা যায়। বিষয়টা ক্লিয়ার? এই লেখালেখি টাইপের যে কাজ, সেই কাজের অনেক এক্সটেনশন আছে। সব আমার মনে হয় সব থেকে বেশি এক্সটেনশন এই বেচারার ভাগ্যে জড়ছে, অনেক আছে।
যেমন txt একটা এক্সটেনশন। আমরা যখন HTML নিয়ে কাজ করব তখন তার এক্সটেনশন হবে HTML, যখন CSS নিয়ে কাজ করব তার এক্সটেনশন হবে CSS, যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব তখন হবে JS, আরো কত যে কি আছে আমি নিজেও জানি না, হাজারো টাইপের। PHP নিয়ে কাজ করবেন, এক্সটেনশন হয়ে যাবে এক্সটেনশন PHP। SQL নিয়ে কাজ করবেন, এক্সটেনশন SQL, ইত্যাদি ইত্যাদি এই ধরনের এক্সটেনশন হয়। আচ্ছা আচ্ছা, SQL আসলে এটা এই ভিতরে পড়ে না। আচ্ছা, তাহলে অনেকগুলো আমরা পাইলাম, অনেকগুলো এক্সটেনশন। এখন আমাদের দেখেন মানে একটু বুদ্ধি খাটাইতে হবে, একটু বুদ্ধি খাটাইতে হবে। আমাদের এই এতগুলো এক্সটেনশনের যে কোনো একটা এক্সটেনশনের একটা ফাইল যদি তৈরি করি আর তাকে যদি অন্য এক্সটেনশনে রিপ্লেস করে কাজ করি, কোনো অসুবিধা আছে? যেমন আমি একটা টেক্সট ফাইল বানাবো, সেটাকে রিনেম করে তার এক্সটেনশন করে দেবো HTML, কাজ করবে না? অফকোর্স কাজ করবে, কারণ এটা গ্রুপ এক। যেমন এই যে জেপিজির জায়গায় যখন আমরা পিএনজি দিতে, কাজ করছে না? কাজ করছে, কারণ হচ্ছে জেপিজি এবং পিএনজি উভয়টা ইমেজ টাইপের ফাইল, ঠিক আছে? তাহলে যেই ফাইলের শেষে টিএক্সটি থাকবে সেটাকে রিপ্লেস করে যদি আমরা এইচটিএমএল দিই, কাজ করবে, কারণ উভয়টা ডকুমেন্ট বা টেক্সট টাইপের ফাইল। ক্লিয়ার সবার কাছে? এবার আসেন আমরা একটা ফাইল বানাই। আমাদের কম্পিউটারে সরাসরি আপনি .html টাইপের কোনো ফাইল বানাইতে পারবেন না, .css নামের কোনো ফাইল বানাইতে পারবেন না, এটা অপশন দেওয়া নেই। কারণ এরকম অপশন যদি দেয়, ধরেন এখানে রাইট বাটন ক্লিক করলে এখানে একটা অপশন আছে, যেখানে ক্লিক করলে জানি যে নিউ থেকে ক্লিক করলে এখানে বোঝা যাচ্ছে, এখানে ক্লিক করলে .txt চলে আসতেছে। এখন সব এক্সটেনশনের যদি এরকম অপশন রাখতে হয় তাহলে এখানে কত বড় অপশন হয়ে যাবে, মানে এখানে তখন অনেকগুলো এরকম লাইন হয়ে যাবে না? এটা তো আসলে ইলজিক্যাল। এই জন্য তারা এখানে শুধু টেক্সট ডকুমেন্টটা রাখছে, যে আমরা এখন এই টেক্সট ডকুমেন্টকে আমাদের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো যে কোনো মানে টেক্সট মানে কি বলা হয় ফাইল ফরম্যাটে আমরা চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা, আবার আবার দেখা জিনিসটা আবার বলি, অনেকে হয়তো ধরতে পারেননি, আবার বলি। দেখেন আমাদের টেক্সট বা ডকুমেন্ট টাইপের যে ফাইলগুলো আছে তার কয়েকটা এক্সটেনশন আমরা এখানে দেখতে পাই। আচ্ছা, আমরা যত কাজ করব এখন থেকে আমাদের সব কাজগুলো হবে টেক্সট অথবা ডকুমেন্ট টাইপের ফাইল নিয়ে। টেক্সট টাইপের ফাইল বা ডকুমেন্ট টাইপের ফাইল বিষয়টা একই কথা। বাকি আমাদের ওয়েব ডেভেলপমেন্টের ডকুমেন্ট কথাটা আমরা প্রচুর ব্যবহার করব, টেক্সট কথাটা আমরা খুব বেশি ব্যবহার করব না, করবো বাট কম। আমাদের বেশিরভাগ কাজ হবে ডকুমেন্ট নিয়ে। এবার আসেন এই ডকুমেন্ট টাইপের যে ফাইলগুলো আছে তার এক্সটেনশন টিএক্সটি হতে পারে, এইচটিএমএল হতে পারে, সিএসএস হতে পারে, জেএস হতে পারে, পিএইচপি হতে পারে, ইত্যাদি অনেক কিছু হতে পারে। এখন আমাদের কম্পিউটার এমন সিস্টেম করে রাখা আছে যেখান থেকে আমরা চাইলে আমাদের খেয়াল খুশি মতো একটা টিএক্সটি ফাইল বানাইতে পারি। তাহলে যদি টিএক্সটি ফাইল বানাই তাহলে তার এক্সটেনশনটা রিনেম করে আমরা কি এইচটিএমএল করতে পারি না? করতে পারি। তাহলে এবার আমি এই ফাঁকা জায়গায় কোন একটা ফাইলের উপরে না বরং ফাঁকা জায়গায় নরমালি একটা ক্লিক করলাম, যেন এখান থেকে সব জায়গা থেকে এই চেক করাগুলো আনচেক হয়ে যায়। খেয়াল করছেন? ফাঁকা জায়গায় ক্লিক করলে আনচেক হয়ে যাচ্ছে, ক্লিক করলে যে একটা রঙিন হয়ে যায়, মাঝখানে ক্লিক করলে আবার সাদা হয়ে যায়। তো মাঝখানে আমি নরমালি কার্সরটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে নিউতে যাব, নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট, অনেকগুলো অপশন আছে, এই অপশন থেকে আমাদের প্রয়োজন হচ্ছে টেক্সট ডকুমেন্ট। ফোল্ডার এবং টেক্সট ডকুমেন্ট এই দুইটা নিয়ে আমাদের মূলত কাজ হবে, আর খুব একটা বেশি কাজ হবে না। তা আমাদের টেক্সট ডকুমেন্ট বানাইতে হবে, এই যে বানানো হয়ে গেছে, আমি মাঝখানে একটা ক্লিক করলে বাস এটা নিয়ে নেছে, নাম দিয়েছে নিউ টেক্সট ডকুমেন্ট, এক্সটেনশন দেখেন .txt। আচ্ছা, আমি যদি ডাবল ক্লিক করি দেখেন আমাদের টেক্সট লেখার যে একটা এটা কি বলা হয় নোটপ্যাড বা টেক্সট এডিটর, সেখানে নিয়ে গেছেন আমাকে। আমি এখন চাইলে যা মনে চাই লিখতে পারি, আমার ইচ্ছা মনে চাইছে আমরা লিখবো, ঠিক আছে কেটে দিই, এটা কেটে দিই।
নো, আমরা সেভ করতে চাই না। এবার আসেন, আমি এটাকে প্রথমে নিউ টেক্সট ডকুমেন্টকে আমি ধরেন আমি নাম দিলাম টেস্ট, কথার কথা টেস্ট, এটা এন্টার দিলাম, এক্সটেনশন চেঞ্জ করে নিই। তার মানে আমাদের ফাইল এখনো আগের মতোই আছে, আগের সেম ডকুমেন্ট টাইপের ভিতরেই আছে। আমি এখন আবার একটু কষ্ট করে রিনেম করে এই টিএক্সটিটাকে কেটে দিয়ে, যেহেতু আমরা এইচটিএমএল নিয়ে কাজ শুরু করব, আমরা এখানে এক্সটেনশন দিব এইচটিএমএল, তাই না? আমরা যেহেতু আমাদের ওয়েব ডেভেলপমেন্টের সূচনা করব এইচটিএমএল দিয়ে, তো এখানে ফাইলের এক্সটেনশন দিলাম এইচটিএমএল। দেখেন খুব ভালো করে বুঝেন, এইচটিএমএল এটাও কিন্তু একটা টেক্সট টাইপের ডকুমেন্ট যেখানে লেখালেখি করা যায়। তো আমি একটা এন্টার দিলাম, আমাকে বললো যে ভাই একটা ভয়ঙ্কর মেসেজ দিল। আমি বললাম কোনো অসুবিধা না, আমি সব জানি, ভয় পাই না, ইয়েস করে দিলাম। চেঞ্জ হয়ে গেছে না? এখন এখানে ডাবল ক্লিক করলেই এই যে এখানে এরকম একটা পপআপ দিবে, আপনারা একটা কাজ করবেন, অলওয়েজ দিয়ে রাখবেন, বারবার এই পপআপ দেখাবে না, অলওয়েজ দিয়ে রাখলাম। এই দেখেন ওপেন হয়ে গেছে, এই যে আমাদের ওয়েবসাইট, যদিও কিছু নাই ওয়েবসাইটে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখেন, মজার জিনিসটা হচ্ছে দেখেন খুব ভালো করে বুঝেন, এইটা কিন্তু একটা স্পেশাল টাইপ অফ ফাইল, এটা একটা স্পেশাল ফাইল টাইপ, যেটা একে তো টেক্সট ডকুমেন্ট, আবার সেটাকে ব্রাউজার দিয়ে ওপেন করা যায়, সেটা বুঝতে পারছেন না? টাইপ কিন্তু এটা কিন্তু টেক্সট টাইপের ফাইল, আবার কিন্তু ব্রাউজার দিয়ে ওপেন করা যায়। যদিও এই কথাটা সম্পূর্ণ সত্য না, বাস এভাবে না বললে আপনারা বুঝতে কষ্ট হবে যে এটা যদিও টেক্সট টাইপের ফাইল, কিন্তু এটা আবার ব্রাউজার দিয়ে ওপেন হয়, মানে এটা একটা স্পেশালিটি আছে, তাই না? প্রমাণ যদি বলেন যে প্রমাণ করেন এটা যে টেক্সট টাইপের ফাইল এর ভিতরে লেখালেখি করা যায়, ওকে চলেন প্রমাণ করি। মনে রাখেন এটা কিন্তু আমাদের ওয়েবসাইট, যে ওয়েবসাইট আমরা এখানে ডাবল ক্লিক করার মাধ্যমে ওপেন করছি, ঠিক আছে? এই যে ফাইলের নাম উপরে আছে test.html, এই পাথও বলে রয়েছে যে কোথায় আছে, টি তার ভিতরে ক্লাস 1 তার ভিতরে টেস্ট html সব বলে রয়েছে আমাদেরকে, মানে আমরা সত্যি 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 আমরা এই ফাইল ওপেন করছি। এখানে আমাদের কোনো মানে চোরা বুদ্ধি কিছু নাই, লুকোচুরি নাই, সত্যি সত্যি আমরা এই ফাইলটা ওপেন করছি। এবার আসেন, এখানে আমি রাইট বাটন ক্লিক করে, নর্মাল একটা ক্লিক করে রাইট ক্লিক করি, বুঝেন, ওপেন উইথ, খেয়াল করছেন, ওপেন উইথ, এইখান থেকে ভিএস কোড, ধরেন আমি ভিএস কোড না, আমি আমার এটা তো এই যে কি বলা হয়, আমার আগে যখন টেক্সট ছিল তখন এই এখানে ওপেন হয়েছিল না, আমি এটাকে এটা দিয়ে ওপেন করব, এটা দিয়ে আমি লিখবো, প্রমাণ করবো যে এটার ভিতরে লেখা যায়, ঠিক আছে? তো রাইট ক্লিক করি, ওপেন উইথ, এখান থেকে চুজ অ্যানাদার অ্যাপ, এখান থেকে এই যে নোটপ্যাড পেয়ে যাবেন, ভুলেও অলওয়েজ দিয়েন না, সবসময় জাস্ট ওয়ান দিয়েন, কারণ আমরা এটা ভবিষ্যতে এই নোটপ্যাড দিয়ে কখনোই ওপেন করবো না, আমরা কোড এডিটর দিয়ে ওপেন করবো। তো জাস্ট ওয়ান দিলাম, এই যে আসছে না এখানে। এবার আমরা লেখালেখি করি, আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট শুরু করে দিই। বললাম দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েব সাইট, এটা কিবোর্ডটা একটু ছোট ছোট মনে হয়, আমার আঙ্গুলে বাদে নাকি আমার আঙ্গুল লম্বা লম্বা। লিখলাম, আমি কিছু একটা লিখছি, এই ফাইলের ভিতরে কিছু একটা লিখছি, এখন এটাকে অবশ্যই অবশ্যই আমাকে সেভ দিতে হবে। সেভ না দিলে এর ভিতরে যে পরিবর্তনটা করলাম সেই পরিবর্তনটা এর ভিতরে মানে ইফেক্ট করবে না, বুঝতে পারছেন? সেভ দিতে হবে। তা আমি এই ফাইল এখান থেকে নিচের দিকে আসলাম, সেভ, শর্টকাট হচ্ছে Ctrl+S, সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে এই দেখেন এখানে এই যে একটা গোল চিহ্ন না, গোল চিহ্নটা চলে যাবে, সেভ দিলাম, গোল চিহ্ন চলে গেছে, তার মানে সেভ হয়েছে। এইবার আমি একটা কাজ করি, এটা যেহেতু আমার ওপেন করা আছে, আমি আবার দ্বিতীয়বার ওপেন করলাম না, আমি ব্রাউজারে যাই, এখান থেকে রিলোড করি, এই যে আমাদের ওয়েবসাইট, বাস আমরা ওয়েব ডেভেলপার হয়ে গেছি, কংগ্রাচুলেশন, চলে আসছে, আমার ওয়েব ডেভেলপার হয়ে গেছে। এটাই কাজ আমাদের, আর কোনো কাজ নাই, ওয়েব ডিজাইনে আর কোনো কাজ নাই, এটাই কাজ, আনবেন HTML আর ডিজাইন করবেন CSS দিয়ে, শেষ। ভাই বুঝছেন সবাই কত সহজ জিনিসটা, একেবারে সহজ। আমরা কি কি শিখলাম?
আবার একটা রিভিশন দিই, কি কি শিখলাম? ফোল্ডার শিখলাম, ফাইল শিখলাম, এক্সটেনশন শিখলাম, ফাইল টাইপ শিখলাম, তাই না? অনেকগুলো জিনিস শিখলাম। এরপর আমরা জানলাম যে HTML হচ্ছে এমন একটা ফাইল যার একটা স্পেশালিটি আছে, সেটা ব্রাউজারে ওপেন হয়, এদিক দিয়ে আবার এটা ভিতরে লেখালেখিও করা যায়। এরকম শিখলাম না? আচ্ছা, এবার আসেন আমরা এই নোটপ্যাড আমাদের পছন্দ হয় না, এটাকে আমি কেটে দিই, এখান থেকে কেটে দিই, এটা থাকুক সমস্যা নেই, এখান থেকে এটাকে মিনিমাইজ করে রাখি। এখন এটাকে আমি আমাদের ওই যে চির পরিচিত ভিএস কোড, সে ভিএস কোড দিয়ে ওপেন করব। ভিএস কোড দিয়ে দুই ভাবে ওপেন করা যায়, দুই ভাবে না, অনেক ভাবে ওপেন করা যায়, বেশিরভাগ মানুষ দুই ভাবে ওপেন করে। তার একভাবে ওপেন দেখবেন বিভিন্ন ইউটিউবে আপনাকে এখানে বলবে যে ভাই ভিএস কোড ওপেন করেন, করলাম, সফটওয়্যার ওপেন করলাম, আপনাদের যদি নিচে পিন করা থাকে সেখান থেকে ওপেন করতে পারেন। তো এটাকে কেটে দিই, এটাকে একটু মিনিমাইজ করে রাখি, এখানে ক্লিক করলে একটু ছোট হবে আর কি, প্রয়োজনে একটু টানাটানি করে আর একটু ছোট বানাই। আচ্ছা, এখানে ক্লিক করে টান দিলে নাড়াচাড়া করতে পারবেন, কোথাও নিয়ে আসি। এরপরে এই যে টেস্ট ডট এইচটিএমএল, এটাকে ক্লিক করে ধরে রেখে টেনে এটার উপরে ছেড়ে দিলাম। ফার্স্টে এরকম একটা পপআপ দিবে যে আপনি আপনার ট্রাস্টেড ফাইল কিনা এটা, হ্যাঁ, আমি এখানে ওপেন করে দিলাম, কোনো সমস্যা নেই। দেখেন ওই যে যা লিখছিলাম সেটা কি এখানে পাচ্ছি? পাচ্ছি। এখন এই পিএস কোডে কিছু ফজিলত আছে, দেখেন আপনি যদি ভিন্ন লাইনে কিছু লেখেন, হাবল তাবল কিছু আসে আর কি, লাইন লাইন আমাকে বলে দেয়, অনেক কিছু এখানে বলে দেয়, অনেক কালার দেখবেন, অনেক কিছু দেখবেন এখানে, হ্যাঁ, অনেক মজার জিনিসপত্র এখানে আছে। আচ্ছা, এই যে একটা পদ্ধতি, আমি এটাকে আবার এখান থেকে কেটে দিই, আবার বলবে সেভ করবো কেন, আমি সেভ করবো না, যা আছে সেভাবে কেটে দিলাম, এটাকেও কেটে দিই। এই যে পদ্ধতি দেখালাম, এতগুলো ভেজাল করা পদ্ধতি, এটা আমরা কখনোই করবো না। এটা করতে গেলে নানামুখী সমস্যায় পড়ে যাবেন, এটা করবেন না। কারো যদি মনে হয় যে এটা করতে আমার কাছে ভালো লাগতেছে, তাও করবেন না। এখন যে পদ্ধতি দেখাবো এটা সবাই করবেন, কারণ ভিএস কোডটা হচ্ছে অনেক স্মার্ট। আপনি আগে কোনো কাজ করতেছিলেন, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, ল্যাপটপ বন্ধ হয়ে গেছে, কম্পিউটার বন্ধ হয়ে গেছে, ভিএস কোড তার একটা মেমোরির ভিতরে আপনার কোডগুলোকে সেভ রাখে। আবার ভিএস কোড করে কি, আপনি 10টা প্রজেক্ট একসঙ্গে কাজ করতেছেন, 10টা প্রজেক্টে আলাদা আলাদা ভাবে ম্যানেজ করতে পারে। এই জন্য হয় কি, অনেক সময় আপনার কাছে এরকম টান দিয়ে একটা ফাইলে কাজ করবেন, মানে একটা ফাইল সেখানে যোগ হবে, কিন্তু সেখানে অন্য কোনো প্রজেক্টের ফাইল থেকে যেতে পারে এবং সেই ফাইলের ভিতর সমস্যা হতে পারে। অনেকে বোঝেন নাই, দরকার নেই আর বোঝার, শুধু মনে রাখবেন যে এখন আমি যে পদ্ধতি দেখাবো, এইটা না দিলে, না করলে নানামুখী সমস্যায় পড়বেন। তার ভিতরে একটা মেইন সমস্যা হচ্ছে আপনি কোড লিখবেন, কাজ করবে না, এটা হচ্ছে বড় সমস্যা। আর এই কারণে আমি, ওই যে মনে আছে যে ভিএস কোড ইনস্টল করার সময় বলছিলাম যে এই চেক মার্ক গুলো দিয়ে রাখেন, ক্লিক করে করে দেন, ওই ক্লিক করার কারণে আমরা এখানে একটা ফজিলত পাইছি, সেই ফজিলতটা এবার আমরা ব্যবহার করবো। হ্যাঁ, যেখান থেকে নামান সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে নামাবেন না, ওইখানে টিক মার্ক ছাড়া আসবে, ওইখানে নামানোর দরকার নেই, ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নামাবেন, ঠিক আছে? মানে এদের যে এটাকে উইন্ডোজ স্টোর না কি জানে বলে, ওদের যত সফটওয়্যার আমি আজ পর্যন্ত ব্যবহার করছি কোনোটা শান্তি পাই না, সব ফালতু, সব ফালতু, নামানোর দরকারই নাই। যে সফটওয়্যার প্রয়োজন তার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, সেখান থেকে নামাই নেবেন, ঠিক আছে? তো এখানে আমি রাইট ক্লিক করলাম, ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায়, হ্যাঁ, রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে এখান থেকে যাব শো মোর অপশনস, এখানে যাব। আর যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন তাদের এই শো মোর অপশনটা থাকবে না, তারা সরাসরি এখানেই পেয়ে যাবেন, আমরা যেটা খুঁজতেছি সেটা এখানেই পেয়ে যাবেন। তো শো মোর অপশনসে গেলে এইখান থেকে দেখেন ওপেন উইথ কোড, কত ইজি না জিনিসটা, ক্লিক করেন, দেখেন এখানে কয়টা ফ্যাসিলিটি আমরা পাইলাম। আচ্ছা, ট্রাস্ট করে দিলাম, হ্যাঁ ট্রাস্ট করে দিলাম, এখানে আমি এইখানে ক্লিক করে যদি ট্রাস্ট করি তাহলে এই পুরো ফোল্ডারে আর কখনো আমার কাছে এই পপআপটা আসবে না। আপনাদের ইচ্ছা, চাইলে চেক মার্ক করেও ট্রাস্ট করতে পারেন, চেক মার্ক না করে ট্রাস্ট করতে পারেন, মানে এটা একটা সিকিউরিটি পারপাস তারা দেয়। এটাকে বাদ দিলাম, এই অবস্থায় আমরা থাকি, এটাও বাদ দিলাম, প্লেন অবস্থায় আমরা থাকি। কয়টা ফায়দা দেখেন, আমরা এই কাজটা করার কারণে কয়টা ফায়দা। আমার এখানে ফাইল আছে মোট 4টা,
4টা ফাইল না? আপনি আগের স্টাইলে করলে 4টাকে এক একটা করে ধরে ধরে বা 4টাকে একসাথে মার্ক করে ধরে ট্রেনে নিতে হতো। আর এখানে ওপেন উইথ কোড করার কারণে সবগুলো আমার এখানে চলে আসছে। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, পাইছেন? সব চলে আসবে, ইভেন সেই ফোল্ডারের নামও চলে আসবে, এই যে উপরে ফোল্ডারের নাম। সহজ হয়ে গেল না? এখন আপনার যে ফোল্ডারে কাজ করা দরকার সেখানে কাজ করবেন। 1 নম্বর ফায়দা, এটা হচ্ছে 1 নম্বর ফায়দা, যে সবগুলো আপনার একবারে চলে আসছে। 2 নম্বর একটা ফায়দা কি জানেন? আপনি এইখানে, এই যে এখানে, এই যে উপরে দেখেন নিউ ফাইল, নিউ ফোল্ডার নামে দুটো অপশন আছে। আপনি নিউ ফাইলে ক্লিক করলেন, আপনি বললেন যে ধরেন test.css, একটা এন্টার দেন, একটা ফাইল তৈরি হয়েছে না? আপনি ফোল্ডারে গিয়ে দেখেন সেটাও তৈরি হয়ে গেছে, এই যে, বুঝে আসছে? আচ্ছা, আমি একটা কাজ করি, এটা আপনাদের চোখে লাগতেছে, আমি এখান থেকে এটাকে সাদা করে দিই। এখানে ক্লিক করার পরে থিম, থিম থেকে কালার থিম, একটু মাউসের মানে কিবোর্ডের কার্সর সরাই নইলে পেয়ে যাবেন। এইটা দিই, তাহলে এটা আর এটা দুইটা যখন আমি একটা থেকে আরেকটা আসবো তখন আপনার চোখে একটা বাড়ি লাগবে না, তাই না? আর না হলে কষ্ট হবে। ফজিলতটা পাইছি ভাই, সবাই বুঝছে জিনিসটা? এইভাবে আমরা ব্যবহার করব। এবার আসেন আমরা বিএস কোড সম্পর্কে, বিএস কোডের একটু পরিচিতি হই, বিএস কোড সম্পর্কে একটু আইডিয়া নেই, যেহেতু এটা নিয়ে কাজ করব। তো এটা বিএস কোডের অনেক কাহিনী আছে, অনেক ফাজলিম করা যায়, এটা দিয়ে অনেক কিছু করা যায়। তো আপাতত এদিকে ফোকাস না করাটাই বেটার, আমাদের যখন যেটা প্রয়োজন হবে তখন আমরা সেটা করব। যেমন আমার আমার ল্যাপটপে বিএস কোড দেখলে আপনাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে, যে অন্যরকম ডিজাইন, অন্যরকম অনেক কিছু, হ্যাঁ। আমি যখন কাজ পাই না তখন বসে বসে শয়তানি করি, এগুলো একটু সাজাই, এগুলো একটু নাড়াচাড়া করি, হয়ে যায়। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন যে স্যার এটা এটা লাফাচ্ছে কেন, কেন লাফাচ্ছে, এটা আমি নিজেও বলতে পারবো না। না, হঠাৎ চাপাচাপি করতে গিয়ে সামনে বেঁধে গেছে, ক্লিক করে রেখে দিয়েছে, ওই লাফালি, ওই সময় থেকে লাফালাফি শুরু, এখনো থামে নাই। তো কোথায় যে ক্লিক করেছিলাম এটা আমি জানিই না। আর অনর্থক করছি এমন অনেক কাজ আছে যেগুলো আপনার কাজের সাথে কোনো রিলেটেড না। আর কাজের সাথে রিলেটেড যে মডিফিকেশন গুলা, সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। কাজের সাথে রিলেটেড যে মডিফিকেশন, যেগুলো আপনারা করবেন, ঠিক আছে? আচ্ছা, যেমন, আচ্ছা এখান থেকে আমরা শুরু করি। আমরা এই যে আমাদের এই যে এই বারটা না, এই বারটা এভাবে নাড়াচাড়া করা যায়, এটা এটা যদিও সবাই জানেন, তারপরে বলে দিলাম। এটা চাইলে নাড়াচাড়া করতে পারেন, একেবারে টান দিলে বন্ধ হয়ে যাবে। এবার পাবো কোথায়? এই যে উপরে এখানে ক্লিক করলে আমরা পেয়ে যাবো আবার, বুঝতে পারছেন? আবার এখানে একবার ক্লিক করলে বন্ধ হয়, একবার ক্লিক করলে ওপেন হয়। এটা জানা জরুরি, যে অনেকে ভয় পেয়ে যেতে পারেন যে টান দিছি একটু বেশি হয়ে গেছে, গেল কোথায়, বুঝতে পারছেন? তো এটা পেয়ে গেলাম এখানে, হ্যাঁ। এটা একটা সার্চ অপশন, এটা সাধারণত ব্যবহার করার প্রয়োজন হয় না, আমরা আপাতত ব্যবহার করতে যাচ্ছি না। এখানে আপনার বিভিন্ন সার্চ করা যায়, রিপ্লেস করা যায়, এটা আমরা এইভাবে করবো না, একটু অন্যভাবে করি। সার্চ অপশনটা আমরা ব্যবহার করবো না এখানে। এটা হচ্ছে আপনার গিট হাবের সাথে মার্চ করার জন্য, গিট হাবের সাথে লিঙ্ক আপ করার জন্য এই অপশনটা, এটা আমরা করব, বাট এখন না। এটা আমরা করব, হ্যাঁ, এখন না, পরে। এটা হচ্ছে ডিবাগার। ডিবাগার মানে হচ্ছে আপনার কোডগুলোকে রান করা, কোডে কোনো ভুল টুল থাকলে সেগুলোকে চেক করা, এই জন্য একটা ডিবাগার সিস্টেম আছে। এটাও আমাদের আপাতত কাজে লাগবে না, বা এই ডিবাগার আমরা ব্যবহার করবোই না, আমরা অন্য অন্য ডিবাগার ব্যবহার করব। আর ডিবাগারের কাজ প্রয়োজন হয় যখন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবো, তখন প্রয়োজন হবে, এর আগে না, বুঝতে পারছেন? তো এটা নিয়েও আমাদের কাজ নেই। তো এটা আমাদের কাজের না, এটা আমাদের কাজের, এটাও আমাদের কাজের না, এটা আমাদের মাঝে মাঝে কাজে লাগবে। এটা হলো এক্সটেনশন, মানে ওই যে বললাম কিছু মডিফিকেশনের বিষয় আছে, সেগুলো করার জন্য এটা। যেমন ধরেন আপনার এখানে এই যে থিমস এর ভিতরে গেলে এখানে কালার থিম দেখতেছেন, হ্যাঁ। এই কালার থিমে ক্লিক করলে অনেকগুলো থিম দেখতেছেন না, অনেকগুলো থিম। তো আপনি যদি চান যে এখানে আমি আরো কিছু থিম অ্যাড করবো, কালার থিম, যত যা কিছু অ্যাড করবো না কেন সবকিছু পাওয়া যাবে এই এক্সটেনশনের ভিতরে, ঠিক আছে? ধর আমি থিম দিয়ে শুরু করি, একটা থিম আছে LWS,
ভাই দেখি তো, ওকে আমি ভুল লিখছি। কালার থিম, ও আচ্ছা আচ্ছা, এইখানে এখানে ব্রাউজ এডিশনাল কালার থিম, এখানে ক্লিক করতে হবে, এখান থেকে খুঁজতে হবে LWS, ঠিক আছে। এরপরে এরপরে এখান থেকে মাউসের যে অ্যারো বাটন আছে না, উপরে নিচে বাটন, সেখান থেকে চাপবেন। চাপলে এই যে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? এখান থেকে দেখবেন যে কোনটা আপনার চোখের সাথে সবচেয়ে ভালো যায়, কোনটা যায়। যেহেতু আপনারা যখন ল্যাপটপের সামনে কাজ করবেন, লম্বা টাইম কাজ করবেন, যখন আপনাদের উচিত এই কালোটাকে করে রাখা, তাহলে এটা আপনাদের হেলথের জন্য ভালো হবে। এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটাকে আপনি একটা এন্টার দিলেই অ্যাড হয়ে যাবে, একটা এন্টার দিলেই। ওকে, আমি আর এটা অ্যাড করতেছি না, এটা আমার জন্য অনর্থক, কারণ আমি এখানে কখনোই ব্ল্যাক থিম ব্যবহার করবো না। আচ্ছা, এখানে এন্টার দেবেন, বাস, আর কিছু করতে হবে না, অটোমেটিক নিয়ে নেবে, সেটিং মেটিং সব নিয়ে নেবে। এই যে আমার এটা থাকবে। তো পাইলাম একটা থিম। আমার পার্সোনাল ল্যাপটপেও দেখবেন আমি ব্ল্যাক থিম ব্যবহার করি। আপনি যদি পারেন আপনার পুরো কম্পিউটারটাকে ব্ল্যাক বানায় ফেলবেন, আমি যেটা করি আর কি। কম্পিউটারের কোথায় জানি এটা, পার্সোনালাইজ, পার্সোনালাইজ থেকে যাবেন হচ্ছে থিম, এখানে থিম থেকে হচ্ছে এটা, ও সরি, থিম না, পার্সোনালাইজ থেকে যাবেন কালারে, আমি আমার দেখাই। রাইট বাটন ক্লিক, পার্সোনালাইজ, এখান থেকে যাবেন হচ্ছে কালারস, কালারের ভিতরে যাবেন, এই যে লাইট আছে, লাইটটাকে আপনার ডার্ক করে দেবেন, ডার্ক করে দিলে দুনিয়া অন্ধকার হয়ে যাবে পুরো। হ্যাঁ, না না, এটা এটা আপনাদের জন্য কষ্টকর হবে, কেন জানেন? আপনি সব কালো করতে পারবেন, কিন্তু এটা কি কালো করতে পারবেন? এবার দেখেন তো কেমন লাগে, চোখে বাড়ি লাগে না? এই জন্য আমি আমি কখনোই ডার্ক থিম আমার ক্লাসে ব্যবহার করি না। আমার ল্যাপটপ আনলেও আমি এটাকে লাইটে কনভার্ট করে তারপরে ক্লাস নিই, কারণ এটা মাথা ব্যথা করবে, সহ্য করতে পারবেন না। আচ্ছা, কিন্তু আপনারা যখন করবেন তখন সবকিছু কালো বানায় ফেলবেন, তখন অনেক সময় বসে বসে কাজ করতে পারবেন। ওকে, এটা একটা আনুষঙ্গিক কথা গেল। তো এই একটা এক্সটেনশন আমরা পাইলাম, একটা এক্সটেনশন, এক্সটেনশন না এটা, এটা আমরা থিমের ভিতরে পেয়ে গেলাম। যদিও এটা আপনার এর ভিতরে পাওয়া যায় তো আগে, এখন কেন জানি পাওয়া যাচ্ছে না। তা আপাতত আমরা এক্সটেনশনটা আর ব্যবহার করছি না, আমরা ধারাবাহিকভাবে যখন যেটা প্রয়োজন তখন সেই এক্সটেনশনটা আমরা ব্যবহার করব, তাহলে ওই এক্সটেনশনটা সম্পর্কে আমাদের আইডিয়াও তৈরি হয়ে যাবে। আর এখন ইনস্টল করলে ফালাই রাখতে হবে, কোনো কাজে আসবে না, বরং ক্ষেত্র বিশেষ সেটা আপনার বিরক্তির কারণ হতে পারে। আপাতত ক্লিন থাকুক। এবার আসেন, এগুলো আছে আমার ফাইল। আমি এর ভিতরে কোন ফাইল নিয়ে মূলত কাজ করব? টেক্সট টাইপের ফাইল না? আর টেক্সট টাইপের ফাইল এখানে কয়টা আছে দেখেন তো? একটা আছে এই যে সিএসএস, আর একটা আছে এইচটিএমএল, দুইটা, তাই না? আপনি ভিডিওর ভিতরে ক্লিক করেন, দেখেন গুল্লা গুল্লা চলে আসবে, বাহ, ভিডিও আসছে এখানে, আপডেট করে ফেলছে, আপডেট করে ফেলছে। আগে ভিডিওর ভিতরে ক্লিক করলে এখানে গোল্লা গোল্লা, ওই যে আগে ছোটকালে যে মোবাইলে বাংলা মেসেজ আসলে যেরকম আসতো না, ওরকম ভরে যেত। আর এখন ভিডিওটা এখন ওপেন করা যায়, এটা গুড, ভালো জিনিস করছে। এটা হয়তো পিএস কোড আপডেট করে ফেলছে। যাই হোক, আমরা কাজ করব এই যে এই দুটো ফাইল নিয়ে, তাই তো? আচ্ছা, আমি একটা কাজ করি, আমি আমার ফোল্ডারের ভিতরে ঢুকে ঢুকে আমি এখানে যা আছে, আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি, রাইট ক্লিক করে নিউ থেকে ফোল্ডার, আমি একটা নাম দিলাম হচ্ছে বেসিকে ইউপি, ব্যাকআপ, ব্যাকআপ করলাম। আর এইগুলোকে এইভাবে ধরে সবগুলোকে ধরলাম, ধরে যদি আমি এইভাবে টান দিয়ে এখানে রাখি, দেখেন মুভ, মুভ মানে হচ্ছে কাট হয়ে চলে আসবে, ছেড়ে দিলাম, মানে এটা ব্যাকআপ হিসেবে রাখলাম। এটার ভিতরে আমরা কাজ করব না, আমরা এখন নতুন ভাবে কাজ শুরু করি, নতুন ভাবে। অথবা আমরা একটা কাজ করি, এই ব্যাকআপ ফাইলটা এখানে রাখবো না, এটাকে কন্ট্রোল এক্স দিই, কন্ট্রোল এক্স মানে কাট করে নিয়ে যাওয়া, এক স্টেপ পিছনে যাই, আমি এখানে কোথাও ফালাই রাখি, এটা আমাদের কোনো কাজের জিনিস না। আমরা এখন আমাদের সিরিয়াস ওয়েবসাইট বানাইতে শুরু করতেছি, আমরা এখন সিরিয়াসলি ওয়েবসাইট বানাবো। এখানে এখানে এখন কিছুই পাবেন না, সব গায়েব হয়ে গেছে। আমি এটাকে ডিলিট করে দিই, এটাকেও বন্ধ করে দিই, এটাকেও ধরেন আমি ক্লোজ করে দিই। চলেন আমরা এখন সিরিয়াস আলাপে চলে আসি, আমরা সিরিয়াসলি কাজ করা আরম্ভ করি।
আমরা যখন কোনো একটা ওয়েবসাইট বানাবো, যে কোনো ওয়েবসাইট, এখন ধরেন আমাদের প্রতিদিনের প্র্যাকটিস, প্রত্যেকটা প্র্যাকটিস হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইট, আলাদা আলাদা ওয়েবসাইট। এটাকে আমরা কল্পনা করতে পারি আজকের ক্লাসের প্র্যাকটিস হচ্ছে আজকের ওয়েবসাইট, কালকে মানে প্র্যাকটিস কালকে আলাদা একটা ওয়েবসাইট। যতগুলো ওয়েবসাইট বানাবো প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আমরা একটা মূল ফোল্ডার বানাবো, ফোল্ডার, মূল একটা ফোল্ডার বানাবো, ঠিক আছে? অর্থাৎ ওয়েবসাইটের আনুষঙ্গিক যত যা কিছু আছে সব ওই ফোল্ডারের ভিতর থাকবে। যেমন আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, কি কি থাকে মূলত দেখেন তো। ধরেন প্রথম আলো, ভয়ঙ্কর রকম একটা বাজে ওয়েবসাইট, ইংলিশ বানাই। এখানে যদি আমরা একটু কল্পনা করি যে আসলে আছেটা কি এর ভিতরে, একটু জম আউট করি, এভাবে করি, উপরে চলে আসো। এখানে আছে কি কিছু ইমেজ, আমরা ফাইল হিসেবে কল্পনা করি, হ্যাঁ, কিছু ইমেজ, এটাকে বলা হয় ইমেজ। এটা ইমেজ হতে পারে, কোথাও কোনো ভিডিও থাকতে পারে, তাই না? আর আছে কিছু লেখা, আর আছে কিছু আইকন, এই যেগুলো আইকন, এই যে এটা কিন্তু ইমেজ না। প্রমাণ কি? কারণ আইকনের কালার চেঞ্জ হয়, ইমেজের কালার চেঞ্জ হয় না। এটা কালার চেঞ্জ হচ্ছে না, এটা আইকন। হ্যাঁ, কিছু আইকন আছে, কিছু ইমেজ আছে, কিছু ভিডিও আছে, কিছু টেক্সট আছে, ইত্যাদি আছে। মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে নানান টাইপের ফাইল থাকবে, এক টাইপের ফাইল না, শুধু টেক্সট টাইপের ফাইল না, নানান টাইপের ফাইল থাকবে। আমরা ইমেজ নিয়েও কাজ করবো, বাকি ইমেজ এডিটিং এর কোনো কাজ না, ইমেজ ব্যবহারের কাজ। ব্যবহার করবো আমাদের ওয়েবসাইটে, আমরা এটাকে প্রদর্শন করবো শুধু। তাহলে একদম প্রথমত আমার একটা ফোল্ডার বানাইতে হবে। ফোল্ডার বানানোর জন্য রাইট ক্লিক করে নিউ থেকে ফোল্ডার ক্লিক করলাম। এখন এই ফোল্ডারের নামটা কি দেবো? যা মনে চায় তাই দিলেই হবে? এই ফোল্ডারের নাম দিলে হবে, অসুবিধা নেই। বাকি একটা স্ট্যান্ডার্ড রুলস আছে না, যেটা ফলো করাটা আমাদের উচিত। এই ফোল্ডারের নাম হবে হচ্ছে ওয়েবসাইটের নাম। আমাদের ওয়েবসাইটে যে নামটা দেব, এই নামটাই আমরা এই ফোল্ডারে করে দিব। ওকে, যেমন আমরা আমাদের ওয়েবসাইটের নাম ধরেন আজকে ক্লাস 01 দিলাম। এবার আসেন, এই যে নাম যে আমি দিলাম, এই নাম দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু রুলস আছে, কিছু নিয়ম আছে। এই নিয়মগুলা কিছু কিছু ক্ষেত্রে মানা ফরজ, না মানলে হবেই না। কিছু কিছু ক্ষেত্রে মানা ওয়াজিব। হ্যাঁ, যে দেখা যাচ্ছে ওই যে সাউসিদা ওয়াজিব হওয়ার মতো অবস্থা, একটু ভুল করার কারণে আপনাকে অনেক বেশি এখানে কোড লিখতে হবে। হ্যাঁ, আবার কিছু কিছু ক্ষেত্রে এটা নফল, না মানলেও হয়, বাকি মানলে আপনার কোডের স্ট্রাকচারটা বা কোড স্ট্যান্ডার্ডটা অনেক বেড়ে যাবে। বুঝতে পারছেন? এবার আসি ফরজ। ফরজ আইন আগে জানা দরকার। ফরজ আইন হচ্ছে এই যে নামটা আমি দিলাম, এই নামের শুরুতে আপনি কোন স্পেশাল ক্যারেক্টার বলা হয় এই সাইন, দেখা যায় দূর থেকে শিফট চেপে ধরে এই যে উপরে 1 2 3 4 এর উপরে নিচে যে সাইনগুলো আছে না, এই যে এই সাইনগুলো দিতে পারবেন না, এটা নিষেধ। কোনো আমাদের ওয়েবসাইটে যত ফাইল, যত ফোল্ডার আমরা ব্যবহার করব, কোথাও এই ধরনের কোনো সাইন ব্যবহার করতে পারবেন না। এবার প্রশ্ন হতে পারে যে কেন? কারণ হচ্ছে এই প্রত্যেকটা সাইনের আলাদা আলাদা মিনিং আছে, এটা আপনারা বুঝেন। ফেসবুকের ভিতরে বা হোয়াটসঅ্যাপের ভিতরে @ সাইন যেই দিন অন্যটা কাজ হয় না, সেখানে আলাদা কাজ আছে। হ্যাশ দিলে ভিন্নটা কাজ হয় না, হ্যাশট্যাগ হয়ে যায়। তো এইগুলোর প্রত্যেকটা আলাদা মিনিংস আছে আমাদের প্রোগ্রামিং এর ভাষায়। তা আপনি যদি এই সাইন দিয়ে ফোল্ডারের নামকরণ করেন, তাহলে আমাদের ওয়েবসাইট কনফিউজড হয়ে যাবে যে আসলে আপনি কেন নামটা দিয়েছেন। বিষয়টা ক্লিয়ার ভাই? তো এই জন্য এই স্পেশাল ক্যারেক্টার কোথাও আমরা ব্যবহার করব না, ইভেন ডটও ব্যবহার করব না। এটা হচ্ছে ফরজ। আর একটা ফরজ আইন হচ্ছে এই যে নামকরণ করছি, নামকরণের মাঝখানে কোথাও আমরা হাইফেন দেব না। আচ্ছা, এখানে একটা ভাবতে পারেন যে এটা মনে হয় স্পেশাল ক্যারেক্টার। নো, এটা স্পেশাল ক্যারেক্টার না। বুঝতে পারছেন? স্পেশাল ক্যারেক্টার না। স্পেশাল ক্যারেক্টারের ভিতরে কোনগুলো পড়ে আমি বলে দিই। ধরেন এটা নট সাইন, এটাকে বলে নট সাইন, @সাইন, হ্যাশ, $সাইন, পার্সেন্টেজ সাইন, এই যে এটারও একটা কাজ আছে। এই যে এন্ড সাইন, এটা স্টার সাইন, এই কটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। 8 পর্যন্ত, 1 থেকে নিয়ে 8 পর্যন্ত। আর কিছু আছে ব্র্যাকেট, এটাও স্পেশাল ক্যারেক্টারের ভিতরে পড়ে আবার পড়ে না, কিন্তু এগুলো আমরা ব্যবহার করতে পারবো না।
আমরা প্লেন টেক্সট লিখবো, একদম সরাসরি এবিসিডি এগুলো লিখবো, 1 2 3 4 এগুলো লিখবো। আর মাঝখানে হয়তো আমরা হাইফেন, এই যে হাইফেন দিব, হাইফেন, অথবা আমরা আন্ডারস্কোর দেবো, এই দুটার যে কোনো একটা। ক্লিয়ার? আরো ক্লিয়ার হয়ে গেল? হ্যাঁ, না ডট ব্যবহার করা যাবে, সমস্যা নাই, করবো না কখনো, ঠিক আছে। এটা যদিও আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব ভবিষ্যতে, জাভাস্ক্রিপ্ট এটাকে কোনো রং ধরে না, কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা আবার রং ধরে। এজন্য আমাদেরকে এমন ভাবে কাজ করা উচিত যে আমরা যেখানেই কাজ করি না কেন কোথাও যেন ঝামেলা না হয়, এভাবে কাজ করা উচিত। তো এই যে আন্ডারস্কোর এবং হাইফেন, এই দুটো ব্যবহার করবো, যেহেতু আমরা এখনো পর্যন্ত এইচটিএমএল এবং সিএসএস এর পর্যায়ে আসছি। তো এটাই আমাদের রুলস, যে ভিতরে প্লেন এবিসিডি এগুলা, এটাকে কি বলা হয়, ক্যারেক্টার নাকি বা লেটার, লেটার বলা হয়, তাই না? এই লেটার গুলো আমরা দিব, আর নাম্বার দিব, 0 থেকে নিয়ে 9 পর্যন্ত যে কোনো নাম্বার দিতে পারি, কোনো অসুবিধা নেই। মাঝখানে হাইফেন অথবা আন্ডারস্কোর দিতে পারি, যে কোনো একটা। এইচটিএমএল, সিএসএস এবং ফোল্ডারের নামকরণ ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে হাইফেনে কোনো সমস্যা করে না। বাকি জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় এই হাইফেনও সমস্যা করে, তখন আন্ডারস্কোর দেওয়া ছাড়া কোনো গতি থাকে না। এটা যখন আমরা আসবো তখন দেখাবো। বাকি এই সমস্ত ক্ষেত্রে সাধারণত ম্যাক্সিমাম টাইপে হাইফেনটা ব্যবহার করে, আন্ডারস্কোর ব্যবহার করে না। বুঝা যাচ্ছে ভাই? হাইফেনটা বেশি স্ট্যান্ডার্ড আন্ডারস্কোর থেকে। এবার আসি, মাঝখানে কোনো স্পেস দিব না, দ্বিতীয় আরেকটা রুলস, মাঝখানে কোনো স্পেস দিব না। স্পেস দিলে কি হবে জানেন? আমি যদি এখানে এরকম লিখি স্পেস 01, তার মানে অনেকটা এই মানে এই ফোল্ডারে দুইটা নাম হয়ে যাবে, ক্লাস এবং 01, দুইটা ওয়ার্ড না, দুইটা ওয়ার্ড হয়ে যাবে, দুইটা নাম হয়ে যাবে। বুঝতে পারছেন? তখন এটা অনেক সময় কল করতে গিয়ে ঝামেলা হয়ে যায়, এটাকে ব্যবহার করতে গিয়ে ঝামেলা হয়ে যায়। আচ্ছা, যাই হোক, ওইটা আমি পরে দেখাচ্ছি কি ঝামেলাটা হয়। আপাতত এতটুকু মনে রাখেন যে মাঝখানে কোনো হাইফেন আমরা মানে মাঝখানে কোনো স্পেস আমরা দিব না। স্পেসকে জোড়া লাগানোর জন্য প্রয়োজনে আমরা হাইফেন দিব, প্রয়োজনে আমরা আন্ডারস্কোর দিব, ঠিক আছে? তো এই দুইটা নিয়ম হচ্ছে ফরজ, দুইটা নিয়ম। ও আরেকটা নিয়ম আছে, ভুল বলছি, আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে কোন নাম্বার আমরা আগে ব্যবহার করব না, আগে কোনো লেটার ব্যবহার করব, দেন নাম্বার ব্যবহার করব। মাঝখানে নাম্বার ব্যবহার করতে পারি, শেষে নাম্বার ব্যবহার করতে পারি, শুরুতে নাম্বার ব্যবহার করব না, ঠিক আছে? শুরুতে নাম্বার ব্যবহার না করার কারণ আছে, এটা জাভাস্ক্রিপ্ট যখন আমরা পড়বো তখন বুঝবো এর কারণ আছে। তো তিনটা নিয়ম শিখলাম, একটা হচ্ছে আমরা কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করব না, আর একটা শিখলাম যে কোনো স্পেস দিব না, 3 নম্বর হচ্ছে শুরুতে কোনো নাম্বার ব্যবহার করব না। আচ্ছা, হ্যাঁ, এদিকে আমি আসতেছিলাম। এটা হচ্ছে ফরজ, আমি এই ফরজের ভিতর ওয়াজিবও ঢুকাই দিয়েছি, সব এক রকমে চলে আসছে। ফরজ ওয়াজিব যাই বলেন, এই তিনটাই। এবার আসি নফল আমলে। নফল আমল হচ্ছে কোনো বড় হাতের অক্ষর ব্যবহার করব না, শুরুতেও না, মাঝেও না, শেষেও না, কোথাও কোনো বড় হাতের অক্ষর আমরা ব্যবহার করব না। যদিও বড় হাতের অক্ষর আপনার কোনো সমস্যা করবে না, বাকি বড় হাতের অক্ষর অনেক সময় লিনাক্স অপারেটিং সিস্টেম নাম শুনছেন না? লিনাক্স, উইন্ডোজ যেমন অপারেটিং সিস্টেম, তারপরে যে অ্যাপেলের আইওএস একটা অপারেটিং সিস্টেম, কালকে বলছিলাম অপারেটিং সিস্টেমের কথা, আজকে জানি বলছিলাম, আচ্ছা সকালে। তো লিনাক্স নামে একটা অপারেটিং সিস্টেম আছে। আচ্ছা, এটাও না বুঝলে আমরা আমাদের ওয়েবসাইটটা একটা মানে অনলাইনে ইন্টারনেটে একটা জায়গায় রাখি না, যেখান থেকে সারা বিশ্বের মানুষ আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারে। ওই জায়গাটা তৈরি করা হয় লিনাক্স দিয়ে। ওইখানে যখন আমরা রাখবো তখন এই বড় হাত ছোট হাত ডিফারেন্স হয়ে গেলে কাজ করবে না। আপনার কম্পিউটারে কাজ করে, সার্ভারে রাখছেন কাজ করে না, তখন হাই হতাশ করতে হবে। আর এগুলো হচ্ছে এমন মানে সিলি মিস্টেক, যেটা খুঁজে পাইতে জীবন পার হয়ে যায়, খবর হয়ে যায়, অনেক কষ্ট হয় এটা খুঁজে বের করতে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এরকম। আমি একটা পিএসপি এর প্রজেক্ট সার্ভারে রাখছে, কোনোভাবে কাজ করে না, খালি এরর দিয়ে ভরে ফেলতেছে, কাজ করতেছে না। এরপরে খুঁজতে 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 চ্যাট জিপিটি করে অনেক কাহিনী করে দেখলাম যে আমি মানে একটা ভেরিয়েবল বলা হয় এটাকে, তার শুরুর অক্ষরটা ভুলে বড় হাত করে ফেলছি, ভুলে বড় হাতে করে ফেলছি। জাস্ট এতটুকুর জন্য পুরো প্রজেক্ট দাঁড়ায় গেছে, কোথাও কাজ করে না। এই জন্য আমরা শুরু থেকে একদম প্রাথমিক লেভেল থেকে যদি আমরা এইভাবে করি, তাহলে আপনাকে
বলেও কেউ বড় হাতে লেখাইতে পারবে না। মানে এমন ভাবে অভ্যস্ত হয়ে যাবেন যে কখনো আপনার আপনার বড় হাতের কোনো লেখা আপনার আসবেই না। এই জন্য এখন থেকে প্র্যাকটিস গুলো করবো, ঠিক আছে ভাই? তা আমরা আসলাম ফোল্ডার নাম। ফোল্ডার করতে গিয়ে আমরা আনুষঙ্গিক অনেক কিছু শিখে ফেললাম। ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এখানে রাইট বাটন ক্লিক করি। এবার আমার একটা ফাইল বানাইতে হবে। আপাতত আমরা ইমেজ টিমেজ ভিডিও ভিডিও নিয়ে কাজ করবো না, শুধু এইচটিএমএল নিয়ে কাজ শুরু করবো। তো রাইট ক্লিক করলাম, নিউতে গেলাম, টেক্সট ডকুমেন্ট নাম দিলাম, মানে টেক্সট ডকুমেন্ট তৈরি করলাম। এখানে নিউ টেক্সট ডকুমেন্ট এই নামটাকে ফালাই দেবেন, কেটে দেবেন। এইটার নাম দিবেন হচ্ছে ইনডেক্স। কেন ইনডেক্স এই আলোচনা আমরা ইনশাল্লাহ পরে করব। বাকি যে কোনো নাম দিলে কাজ করবে, ভয় নাই। আমি একটা টেস্ট দিয়ে ট্রাই করলাম না, কাজ করছে না, কাজ করবে। বাকি ইনডেক্স নাম দেবেন, INDEX, ইনডেক্স। তার এক্সটেনশন কি দেবো আমরা বলেন তো? HTML। এন্টার দেই, আবার এন্টার দিয়ে চলে আসছে। এবার আমরা পুরো প্রজেক্টটা রান মানে ভিএস কোডে ওপেন করব, তাই না? রাইট ক্লিক করি, শো মোর অপশনস, ওপেন উইথ কোড, চলে আসছে। ঠিক আছে, চলে আসছে। আচ্ছা, তো এইখানে এখানে আমি একটা জিনিস মানে শিখে মানে ই করে ভুলে গেছি। আমি একটা কাজ করি, একটু পিছনে যাই। আমি একটা জিনিস আপনার দেখাইতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটাকে একটু ওপেন করি আবার। এই যে আমরা এই যে এখানে ধরেন ক্লিক করলাম টেস্ট, দেখেন টেস্ট ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু একটা বাঁকা অবস্থায় আছে, খেয়াল করছেন? আমরা নর্মাল ক্লিক না করে ডাবল ক্লিক করবো, সোজা হয়ে যাবে। মানে এটা ফিক্সড হয়ে গেছে, এই জায়গাটা সে বরাদ্দ করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইলের উপরে। অথবা এখানে নর্মাল একটা ক্লিক করার পরে এখানে ক্লিক করলেও কাজ করে, এখানে ডাবল ক্লিক করলেও কাজ করে। ঠিক আছে, যে কোনো জায়গায়। দেখেন আমি একসঙ্গে এখানে দুইটা ফাইলে কাজ করতে পারতেছি। এটাই হচ্ছে কোড এডিটরের ফায়দা, দুইটা ফাইলে কাজ করতে পারতেছি। ইভেন আমি যে ফাইলে যাব বাম পাশে সেই ফাইলে মানে চেক মার্ক হয়ে যাবে, যেন আমার বুঝতে সুবিধা হয় আমি কোথায় কাজ করতেছি। খেয়াল করছেন? তো এই জন্যই আমরা মূলত এই ধরনের স্মার্ট যে কোড এডিটর বা টেক্সট এডিটর এগুলো ব্যবহার করি। আচ্ছা, তো এতটুকু দেখানোর জন্য আমি এখানে এটা ওপেন করছি, এটাকে আবার কেটে দিই। কেটে দিয়ে আমি আবার আমাদের জায়গায় ফিরে যাই। রাইট ক্লিক করি, শো মোর অপশন ওপেন উইথ কোড। তো এখানে যেহেতু একটা ফাইলে আছে, তো এত টেনশন নাই, আমরা ডাবল ক্লিক করে ওপেন করে ফেলি, শেষ। আচ্ছা, আমি এবার আবার কিছু একটা লিখি, হ্যালো দুনিয়া। ফাইল থেকে সেভ, সেভ আছে অথবা সেভ অল, যাই মনে হচ্ছে দিতে পারেন। সেভ কন্ট্রোল S, সেভ অল কন্ট্রোল KS। হ্যাঁ, আমি সেভ দিলাম, এখান থেকে সেভ হয়ে গেল। এটাকে আমি ডাবল ক্লিক করি, চলে আসছে। ক্লিয়ার ভাই? চলে আসছে। এইবার আপনারা এখানে বসে বসে আর্টিকেল লিখতে পারেন, আর এখানে আর্টিকেল শো করলে মোটামুটি একটা ওয়েবসাইট ডাউনলোড হয়ে যাবে, তাই না? আসলে সিরিয়াসলি আমি এমনি বলতেছি না, এটাই সিরিয়াসলি হয়ে যাবে, টেনশন করেন না। আপনি এখানে কিছু একটা লিখবেন, যাই লিখবেন তাই এখানে শো করবে, তো ওয়েবসাইট হয়ে যাবে না? ওয়েবসাইট হয়ে যাবে। আচ্ছা, আপাতত এতটুকু থাক, এতটুকু নিয়ে আপনারা ঘাটাঘাটি করেন।